অবস্থা যেটা, আমি আল্লাহ পাক মানুষ তৈরির আগে এবং পরে একটা দায়িত্ব তাকে দিয়েছে। তোমার সর্বোচ্চ দায়িত্ব তোমার প্রতি আগে। এটা স্বার্থপরতা না। আমি যদি বেঁচে থাকি, আমি দেশের জন্য কিছু করতে পারবো, আমি আমার সমাজের জন্য কিছু করতে পারবো, আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারবো, আমি আপনার জন্য কিছু করতে পারবো। যদি আমি বেঁচে থাকি, আমি আমার জন্য কিছু করতে পারবো যদি আমি বেঁচে থাকি। আর আমি যদি মরে যাই, না দেশের কাজে লাগবো, না সমাজের কাজে লাগবো, না পরিবারের কাজে লাগবো, না আমার কাজে লাগবো। এখন কোন বিপদ সংকুল জীবনে আপনি যখন যাবেন, আপনাকে স্ট্র্যাটেজি সেট আপ করতে হবে যে আপনি ওখানে যাবেন অথবা যাবেন না। কোন একজন মানুষ প্র্যাগম্যাটিক উপায়ে যদি তার স্ট্র্যাটেজি সেট আপ করে এবং তাকে আপনারা কন্টিনিউয়াসলি বলবেন আমেরিকায় বসে কথা বলাই যায়, আপনি কি মনে করেন যারা বলে জেকব ভাই আপনি আমেরিকায় বসে এই কথা বলা যায়, দেশে আসলে বলা যাবে না, আপনাদেরকে আমি কথা বলি, সমগ্র বিশ্বে মানুষ কি শুধু আমি একা? সমগ্র বিশ্বে মানুষ কি শুধু ৩-৪ জন? লক্ষ লক্ষ বাংলাদেশি বিদেশে। কতজন মানুষ দেশ নিয়ে কথা বলে? কতজন মানুষ ইউরোপিয়ান পার্লামেন্ট, আমেরিকান কংগ্রেস এবং সিনেটে গিয়ে কথা বলে? কতজন মানুষ জাতিসংঘে গিয়ে কথা বলে? কতজন মানুষ পেন্টাগনে গিয়ে কথা বলে? কতজন? যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, কতজন? খুঁজে দেখেন। আপনারা বলছেন না জেকব ভাই আপনি দেশে আসছেন না কেন? আমি এবার $1,000,000 প্রশ্ন তুলে দেই। আমাকে আজকে আপনাদের সাথে আমি যখন কথা বলছি, আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই বেগম জিয়া তো মারা যাচ্ছে, বেগম জিয়া মারা যাচ্ছেন, তার ছেলে দেশে আসছে না কেন? আপনাদের কাছে কি এর কোনো জবাব আছে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কারো কাছে কি এর কোনো জবাব আছে? নেই। দর্শক শ্রোতা, আজকের আমি এই মুহূর্তে বিষয়টাকে চেঞ্জ করলাম একটা কারণে। আমি যে আমেরিকান অ্যাটর্নিকে আসতে ইনভাইট করেছিলাম উনি চলে এসেছেন। আমি ওনার সাথে কথা শেষ করে আমি একা একা আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং দর্শকদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে এই আলোচনায় অংশগ্রহণ করতে চান আমার সাথে জয়েন করতে পারেন। আমি একটা লোককে এখানে বলবো, রাকিবুল ইসলাম, আমার মতো লোককে কুকুরেও ওই কাজটা করবে না। সত্যি কথা বলছেন, কারণ কুকুরের সামনে আপনার মতো লোক আছে, যদি করে সে তো আপনাকেই করবে, আমারে করবে কেন? কারণ আমি তো মানুষ। ঠিক আছে, আপনাকে আমি ব্যান করলাম। আপনি ভালো কোনো কাজ থাকলে ওই কাজ করতে যান, কারণ আপনার মতো লোক আমার টকশের যোগ্য না। ওকে, এবার যেই কথাটা আমি বলছিলাম, আমেরিকান যে অ্যাটর্নি তাকে আমি ইনভাইট করেছি, আমি ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করব, ওনার সাথে পরিচয় করাবো, আসুন ওনার সাথে আমি পরিচিত। দর্শকবৃন্দ, আহ আমি ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে বেশ কয়েকটা বিষয়ে কথা বলেছি, আমি ইংরেজিতে বলেছি, এবার আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করার আমি একটু চেষ্টা করি। দর্শকবৃন্দ, প্রথম আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করেছি। ফর এক্সাম্পল, আমাদের ভিতরে আমাদের কমিউনিটিতে এখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন দেন বউ, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, আমরা একজন আরেকজনকে সামান্য কিছুর মধ্যেই চেক করে বসি যে আমরা আইস দিয়ে তোমারে ধরায় দেব, আমি 911 কল করে তোমাদেরকে অ্যারেস্ট করাইয়া দেব। আমি কথাটা বললাম, এটা কি বিগ ইস্যু? বিশাল ইস্যু নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মধ্যে। শুধু নিউ ইয়র্কে না, আমেরিকার অল 50 স্টেটে বাংলাদেশিদের ভিতরে বিশাল একটা প্রবলেম। হাজব্যান্ড তার বউকে গ্রেফতার করাইয়া দেয়, বউ তার হাজব্যান্ডকে গ্রেফতার করাইয়া দেয়, বাচ্চা কাচ্চারা তার বাপ মাকে গ্রেফতার করাইয়া দেয়। এক অত্যন্ত বাজে জিনিস। আমি
আজকের আমি সার্জের সাথে কথা বলেছি, আমি এ ধরনের হান্ড্রেডস অফ অ্যাটর্নিদের সাথে প্রতিদিন কথা বলি। তারা একটা কথা বলে যে ব্যক্তিগত বিষয় নিয়ে তোমরা চেষ্টা করো পারিবারিক ভাবে এই দ্বন্দ্বগুলো মিটাতে, ল এনফোর্সমেন্টকে তোমরা ইনভলভ করায়ও না। কিন্তু আমাদের দুর্ভাগা কমিউনিটি অ্যান্ড কালচার, আমরা কি করি জানেন? আমরা বলি আব্বা তোমারে আমি খুব ভালোবাসি, এবং কালকের কি করি জানেন? আমরা 911 কল করে বাবারে অ্যারেস্ট করাইয়া দিই। কারণ বাবা বলছে রাত্র 12টার সময় তুমি বাইরে কেন? মাইয়া কইছে আমি বাইরে যাবো, পার্টি করবো, মদ খাবো। বাবা খারাপ হয়ে গেছে, বাবা খারাপ হয়ে গেছে। স্বামী বলছে তুমি আমার স্ত্রী, তুমি কাজ করো না, রাত্র 12টা 1টায় 2টায় তুমি বাইরে থাকো কেন? বউ কি করে? 911 কল কইরা জামাইরে অ্যারেস্ট করাইয়া দেয়। এবার বউরা আবার কি করে? আবার বউ জামাই মারামারি কইরা হাজবেন্ড আবার ধান্দা থাকে বউরে কখন অ্যারেস্ট করাইয়া দিবে। কঠিন এক অবস্থা। এখন আপনাদেরকে আমি বলি, সার্জ এবং অন্যান্য অ্যাটর্নিরা বলে পারিবারিক সমস্যা থাকবে, ব্যক্তিগত সমস্যা থাকবে, আল্লাহর ওয়াস্তে তোমরা 911 কল করো না, পুলিশ ডাইকো না, আদালতের বারান্দায় যাইও না। কারণ এখন যদি কেউ বাই মিস্টেক রাগের মাথায় তারা 911 কল করেন, বাবার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, বাচ্চা কাচ্চার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, আপনারা লিখিত নেন। আমেরিকান সিটিজেনশিপ নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে যায়। আপনি কবে সিটিজেন হইছেন, কবে সিটিজেন হন নাই, কিভাবে সিটিজেন হইছেন, কে কইরা সিটিজেন হইছেন, কোন অ্যাসাইলাম করছেন। দেয়ারফর সার্জ এবং অন্যান্য উকিলের অ্যাডভাইস, এই কাজগুলো কইরান না। আবার উকিলরা কয়েকটা সাবজেক্টে কথা বলেছে। আপনার ইমিগ্রেশনের যত সমস্যা থাকুক, এর একটা সমাধান আছে। আমেরিকায় এর যে কোনো সমস্যা থাকুক, আপনার বিরুদ্ধে 2টা ডিপোর্টেশন আছে, 1 ডিপোর্টেশন আছে, দুনিয়ার অভিযোগ আছে, ভালো একজন উকিলের কাছে যান। আমার কাছে আসতে হবে নট নেসেসারিলি। কিন্তু আপনারা যদি মঈন চৌধুরী খুঁজেন, মজুমদার খুঁজেন, অশোক কর্মকার খুঁজেন, নাসরিন আহমেদ খুঁজেন, আপনারা জীবনেও সাহায্য পাবেন না। আমার কাছ থেকে লিখিত নেন। কারণ কি জানেন? এরা নিজেরাই তো নিজেরা হেল্প করতে পারেন, পারে। আপনাদেরকে কষ্টের কথা আমি বললাম, 18 বছরের এক ছেলে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকেছে। বাফেলোতে এক মহিলা তাকে স্পন্সর করেছে গার্ডিয়ানশিপ দিয়ে। এই মহিলার কাছ থেকে নাসরিন আহমেদ $9,000 নিয়েছে। স্পন্সরশিপ সাবমিট করবে, গার্ডিয়ানশিপ সাবমিট করবে। নাসরিন আহমেদ কি করেছে জানেন? এই বাচ্চা 18 বছরের পোলারে দিয়া ভলান্টারি ডিপোর্টেশনের সিগনেচার করায়া এখন সে ডিপোর্টেশনের জন্য অপেক্ষা করতেছে। ওই মহিলা যখন নাসরিন আহমেদের কাছে কনফার্ম করতে গেল, নাসরিন আহমেদ গুন্ডা ডাকছে আমেরিকার মতো জায়গায়। আরো একটা কথা, ব্যক্তি নাসরিন আহমেদ, ব্যক্তি মজুমদার, ব্যক্তি মঈন চৌধুরী, ব্যক্তি অশোক কর্মকার আমার কোনো শত্রু না। এরা সবাই আমার ফেলো বাংলাদেশি, এরা সবাই আমার বন্ধু বান্ধবের মতো। কিন্তু একটা কথা, সাহায্যের নাম করে লোকজনের কাছ থেকে আপনারা যদি মিলিয়ন মিলিয়ন ডলার নেন, আপনারা, সরি আমি ভুল বললাম, হাজার হাজার ডলার নেন এবং তারপরে যদি অ্যাটর্নি হিসাবে, মহরী হিসাবে, প্যারালিগাল হিসাবে আপনারা আপনাদের দায়িত্বটা পালন না করেন, কমিউনিটির স্বার্থে, সত্যের স্বার্থে, ওই ব্যক্তির স্বার্থে, আই বিকাম ইউর এনিমি। কারণ আমি এগুলো নিয়ে কথা বলবো। আপনারা চিন্তা করেন না যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মিথ্যা হয়, আপনাদেরকে আমি ইনভাইট করবো আদালতে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করেন। এই কথাগুলো আমি যা বললাম, মঈন চৌধুরীকে নিয়ে যে কথা বলেছি এবং বলছি,
অশোক কর্মকারকে নিয়ে যেই কথাগুলো বলছি এবং বলবো, নাসির আহমেদকে নিয়ে যেই কথা বলছি এবং বলবো, ফারুল বাসারকে নিয়ে যেই কথা বলছি অথবা বলবো, গোলাম মুস্তফাকে নিয়ে যেই কথা বলছি এবং বলবো, অ্যাটর্নি আহসান হাবিবকে নিয়ে যেই কথা বলছি এবং বলবো, এদের অকর্মণ্যতা, এদের অযোগ্যতা, এদের অদূরদর্শিতা, এদের লোভ আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য বিশাল একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। এবং এদেরকে কে সহায়তা করছে? বাংলা পত্রিকা নামের কতগুলো টয়লেট পেপার যাদেরকে মার্কেটিং করে। এবং আপনারা বছরে একটা পিকনিক করতে গিয়ে তাদের কাছ থেকে $200-500 চালিয়ে আপনারা তাদের কাছে বিক্রি হয়ে যান। টিভিএন নামে টেলিভিশন করেছে, টাইম টেলিভিশন করেছে, ঠিক আছে, করেছে। এরা কি করে জানে? এই ইমিগ্রেশন নিয়ে আপনাদেরকে কোনো বিপদের কথা তারা শোনায় না। ডাকে কাদেরকে? মঈন চৌধুরীকে। ডাকে কাকে? অশোক কর্মকারকে। ডাকে কাকে? আহসান হাবিবকে। এক লাইন ইংরেজি তারা ঠিক মতো মেক করতে পারে না। আর আপনারা মনে করেন এরা ফেডারেল কোর্টে গিয়ে আপনার জন্য হ্যাবিয়াস কর্পাস ফাইল করবে? পৃথিবীতে ঘুরেন রে ভাই। ভুক্তভোগীরা যখন এন মজুমদার মাস্টার অব ল তাকে যখন $10,000 দেন, আপনারে আগে ডিপোর্ট করা উচিত। আপনাদের বিচার বুদ্ধি কোথায়? আমি এই বিষয়টা নিয়ে আর এত সময় নষ্ট করব না। আপনাদেরকে শেষ একটা কথা বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার এই কথাটাকে মার্কেটিং টুলস হিসাবে নেবেন না। যার কাছেই যান তার যোগ্যতার দিকে তাকান, তার দূরদর্শিতার দিকে তাকান, তার রিসোর্সের দিকে তাকান। তারপরে একজন অ্যাটর্নিকে $1,000 দেন, অসুবিধা নাই। একজন ভালো অ্যাটর্নির কাছে যান, একটু ভালো কথা জিজ্ঞাসা করেন, তাদেরকে লেফট অ্যান্ড রাইট জিজ্ঞাসা করেন, হোয়াট ইজ হোয়াট। এই কাজগুলো করেন। আর একটা কথা, ইমিগ্রেশন প্রবলেম বা যে কোনো প্রবলেম নিয়ে বসে থেকেন না। ভালো একজন উকিলের কাছে যান, তার কাছে গিয়ে ভালো উপদেশ নেন। অনেকে বলে, জেকব ভাই আপনি কি এগুলো বলছেন আপনার ব্যবসা বাড়ানোর জন্য? 40 বছর আমেরিকা থাকার পরে যদি আপনার ব্যবসা আমার দরকার হয়, আপনারে আমার বুঝানোর কিছু নাই, ঠিক আছে? এই কমিউনিটিটা, এই আমাদের কমিউনিটিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। আমি এখন চিন্তা করেছি প্রতি সপ্তাহে 15 দিনে বা মাসে এই কমিউনিটির বোঝাকে আমি একজন একজন করে বলবো। গত আর কথা দর্শক কিন্তু আমি খুঁজে পাই না। আমি যখন এইসব গাবচ্ছি নিয়ে কথা বলি, আমারে ফুক কইরা বলে ভাই মাফ কইরা দেন। একটা জামাইকা মুসলিম সেন্টারে মুরের মাংস ডিস্ট্রিবিউট করার পরে ওই ফখরুল ইসলাম দেলোয়ারকে যদি তারা সেক্রেটারি বানায়, একটা মসজিদে ফখরুল ইসলাম দেলোয়ার সব ডিস্ট্রিবিউট করার পরে তারে ওই মসজিদের সেক্রেটারি বানায়, এটা নাকি আবার আমাদের ধর্ম? এটা নাকি আমাদের আবার সুশীল সমাজ? আল্লাহ আপনাদেরকে মাফ করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার কাছে 25টা কমপ্লেইন এসেছে। কোভিডের সময় যত বিনা পয়সা মাংস আসছে হিলসাইড এভিনিউ, সুতেমান প্রস্তরিতে, ওই শুয়ারের মাংস, গরুর মাংস সব সুতেমান প্রস্তরিতে বিক্রি হয়েছে। আমি গুনে গুনে 17টা কমপ্লেইন গত 1.5 মাসে নথিভুক্ত করছি। বাংলাদেশে বড় একটা বাংলাদেশি সংগঠন আছে, আজকে নাম বললাম না,
আমি মনে করেছিলাম গত নির্বাচনে এই সংগঠনটা ক্লিন হবে, ক্লিন তো হয় নাই। এই ফখরুল ইসলাম দেলোয়ার সুর কেকো সে আবার ওই সংগঠনে গিয়ে বিশাল এক পজিশনে দাঁড়ায় গেছে। তা আমি ওই সংগঠনকে নিয়ে আমি ভবিষ্যতে শুধু আইন আদালত না, আমি কথা বলবো, আমি এটার অপেক্ষা করছি। ফখরুল ইসলাম দেলোয়ারের বিরুদ্ধে 17টা কমপ্লেইন ফাতেমা গ্রোসারি নিয়ে, মেয়াদ উত্তীর্ণ জিনিস বেচা, রিলিফের মাল ফাতেমা গ্রোসারিতে নিয়ে বেচা, এবং ফখরুল ইসলাম দেলোয়ার আর এন মজুমদারের ধর্ষণ মামলা। এরপরে যদি এইসব লোকজনরা কমিউনিটির নেতা হয় আর মসজিদের সেক্রেটারি হয়, আল্লাহ সেভ আস। রণক চৌধুরী নামের এক ভদ্রলোক আমাকে বলেছে বাংলাদেশ সোসাইটি নিয়ে কিছু একটা বলেন। না ভাই, আজকের বলবো না, তবে রণক ভাই আমি বলবো, তারা যদি সোজা না হয়। আমি একটা সুযোগ দিলাম আজকে, তাদেরকে নিয়ে বললাম না, কিন্তু বলার সময় এসছে। আমি মনে করেছিলাম গত ইলেকশনে তারা নতুন নেতৃত্ব নিয়ে তারা কিছু করবে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তাদেরকে নিয়ে শুধু মুখ খোলা না, আরো কিছু করতে হবে। আমি ওই পথে যাচ্ছি। দর্শকবৃন্দ, নিউ ইয়র্ক নিয়ে আমি যা বললাম আপাতত এটাই শেষ। এবার আসি, আমি কয়েকটা ইস্যু যেগুলো নিয়ে কথা বলা জরুরি একটা একটা করে আমি বলি। পাবনা 3 আসনে বিএনপির 3 ভাই বোন 3 মেরুতে। পাবনা 3, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের 3 ভাই বোন 3 মেরুতে অবস্থান করছেন। এই 3 ভাই বোন হলেন চাটমোহর উপজেলার বিএনপির প্রয়াত নেতা হাজী সালি মাস্টারের বড় ছেলে, তৃতীয় ছেলে এবং তাদের মেয়ে। দেখে রাখেন, 2 ছেলে 1 মেয়ে। দর্শকবৃন্দ, এখন আপনি বলবেন জেকব ভাই আপনি এটা নিয়ে কি বলবেন? আমি বলছিলাম না যে পারিবারিক রাজনীতি বাংলাদেশের রাজনীতি না, শুধু বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার তৈরি করেছে এই পারিবারিক রাজনীতি। হাসিনার বাপ 1970-71 সালে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিচ্ছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব না, পলিটিক্যাল নেতৃত্ব। এখন মুজিব ওই সময় নেতৃত্ব দিচ্ছে, এখন মুজিবের বাইরে কি আর বাংলাদেশের কোন নেতা বানানো যাবে? যাবে না তো। মুজিব এবং আমার বাপ, মুজিব এবং আমার বাপ। এখন মুজিব, মুজিব আমার নানা, এখন আমার মুজিব, মুজিব আমার চাচা, মুজিব, মুজিব আমার খালু, মুজিব, মুজিব আমার তালুই, মুজিব সে আমার বেয়াই। বুঝেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কালচারটাকে ডিস্ট্রয় করতে চাইছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টের পেয়েছিলেন এভাবে যদি আমাদের দেশের কালচার সামনে আগায়, জিয়াউর রহমান বলে চিন্তা করেছিলেন এই ধরনের রাজনৈতিক কালচার যদি আমার দেশে গড়ে ওঠে, আমার দেশটাকে টেকানো যাবে না। জিয়াউর রহমান কি করেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার বলতে তার ভাই বোন আত্মীয় স্বজন কাউকে বিএনপির রাজনীতিতে যোগ দিতে দেন নাই। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, কিন্তু ওনার স্ত্রী এবং ওনার ছেলে নিজের বাবার উদ্দেশ্যকে তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। জিয়া পরিবারের কেউ রাজনীতিতে আসে নাই, কিন্তু মজুমদার বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের রাজনীতিকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ঠেকিয়েছে। কিভাবে কলঙ্কিত করেছে? যেই ব্যক্তি জেনারেল মঈন জিয়াউর রহমানকে মারতে চেয়েছিল,
সিপাহী বিপ্লবের সময় বেগম খালেদা জিয়া তার ভাই সাইদ ইস্কান্দারকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচারকে দুর্নীতিযুক্ত করছে, দুর্নীতির মধ্যে ঢুকাইয়া দিছে। কি করছে সাইদ ইস্কান্দার? এই সাইদ ইস্কান্দারের ইশারায় মঈন তারেক রহমানকে পিটাইয়া কোমর ভাঙ্গা দিছে আর পাছায় ডিম ঢুকাইছে। আপনারা কি জানেন, আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করেছি, তারেক রহমানের উপরে কেন এত অত্যাচার করেছে? শুনতে চান কেন করেছে? হাওয়া ভবনে তারেক রহমান বহু আর্মি অফিসারের গালে এমন থাপড়াইছে, মেজরকে থাপড়াইছে, কর্নেলকে থাপড়াইছে, ব্রিগেডিয়ারকে থাপড়াইছে। কে? তারেক রহমান। আপনাদের মনে আছে কোন এক সময় আমি বলছিলাম মুজিব শেখের ছোট ছেলে রাসেল 7-8 বছর বয়সে কোয়ার্টার গার্ডের সামনে যাইয়া তারে সেলুট দিতে কইতো, আর সেলুট না দিলে ওইখানে লোকজনদেরকে সাইড রোল, ফ্রন্ট রোল এগুলা করাইতো। আর তারেক রহমান কি করছে? হাওয়া ভবনে বসে আর্মি অফিসারদেরকে, পুলিশ অফিসারদেরকে, বিডিআর এর অফিসারদেরকে, আনসার ভিডিপির অফিসারদেরকে কথায় কথায় থাপ্পড় চোপার গালিগালাজ করত এবং থ্রেট দিত, তোমারে দেখে নেবো, তোমারে এইটা করবো, তোমারে ওইটা করবো। তো বেইমান মির্জাফর মঈন যখন চিন্তা করলো দ্যাট আই এম গোনা টেক দ্যাট অ্যাডভান্টেজ, জিয়ারে মারতে চাইছি খালেদ মোশাররফ আর ইন্ডিয়ার ইশারায়, এবার আমি জিয়া পরিবারটারে ডিস্ট্রয় করে দেব। তারেক রহমান রে বাট মতো পায়া পাছায় ডিম ঢুকাইছে, পিটাইয়া কোমর ভাঙ্গা দিছে। আর এই মঈনরা ওইখানে বসাইছে কে জানেন? বরকতুল্লাহ ভুলো এখন কি করতো দিয়ে ভাষণ দেয় বিএনপির হইয়া, এবং বেগম জিয়া ভাই সাইদ ইস্কান্দার। আপনি কি মনে করেন এই পিটানির পরে বেগম জিয়া কিছু শিখছে? এই পিটানির পরে তারেক জিয়া কিছু শিখছে? না। 2 দিন আগে দেখেন নাই সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার পাশে সাইদ ইস্কান্দারের বউ? একটা কথা আছেন, আপনি এত কিছুর পরেও যদি না শিখেন, এত কিছুর পরেও যদি মজুমদার পরিবারের দুর্নীতি ওটাকে কান্দে নিয়ে নিয়ে হাঁটেন, সাইদ ইস্কান্দারের বউরে কাছে রাখেন, বেগম জিয়াকে মা বলতেও আমার আপত্তি নাই, কিন্তু আমার মা যদি তার ভুল রিপিট করে এবং বেগম জিয়া যদি জানে যে এই ঔষধ খাইলে আমার ক্যান্সার হবে, এই ঔষধ খাইলে আমি মারা যেতে পারি, এই ঔষধ খেলে আমার ক্ষতি হতে পারে, তারপরে উনি এই ঔষধ কন্টিনিউয়াসলি খেতে থাকেন, ওনাকে বাঁচাবে কি করে? তারেক রহমান বলে বিএনপি সরকার গঠন করলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবে, আর অপু নামের কোন এক লোকরে দিয়া কালবেলা আর সন্তোষ শর্মা অর্থাৎ রয়ের লোক বগলে নিয়ে ফেলাইছে, সময় টিভি দখল করাইছে, ৭১ দখল করাইয়া ফেলছে, উনি স্বাধীনতা দিবে গেল। তো বেগম জিয়া যদি এখনো সাইদ ইস্কান্দারের বউরে সাথে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসে যায়, তাহলে বেগম জিয়া কিছুই শিখে নাই। বেগম জিয়ার চারপাশে বসে আছে গোরখুদক আব্বাসের বউ, খায়রুল কবির খোকনের বউ, আমানুল্লাহ আমানের বউ এবং ছেলে, শিমুল বিশ্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু। বেগম জিয়া কয়ে দিলেই পারে যে ভারত ছাড়া আমার চলবে না, ভারতকে দিয়েই আমি রাজনীতি করব। এটা বলে না কেন? বলার সৎসাহস নাই?
আমি গত 2 দিন ধরে একটা কথা বলছি, বিএনপি 2-3টা কাজ করছে যার খেসারত তারা চরম ভাবে দিবে। 2-3টা চরম ভুলের খেসারত বিএনপি দেবে, এবং এই 2-3টা ভুল তারা রিমুভ করবে না। এই 2-3টা ভুল যদি তারা স্তন করে, অন্তত আমি জেকব মিল্টন বিএনপির সমালোচনা করতাম না এবং করব না। নাম্বার 1, আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে পড়ে গেছে? আপনারা দর্শক বিন্দু, আপনারা জানেন আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানো হয়েছে। কারণ তারা ভারতপন্থী হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করেছে। তারা ভারতপন্থী হয়ে দেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা ভারতপন্থী হয়ে বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছে। এই জন্য হাসিনাকে এবং আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো হয়েছে। এখন বিএনপি কি করেছে জানেন? আওয়ামী লীগ এবং হাসিনা যে ভুল ভারত নীতির উপরে চলেছে, বিএনপি সেম নীতিকে গ্রহণ করেছে। এটা আমার কথা না, হিন্দুস্তান টাইম, ডিপ্লোম্যাট এবং বিদেশি পত্রিকার এডিটোরিয়ালে এই কথা, যে মানুষ উইনিং স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করে, মানুষ উইনিং স্ট্র্যাটেজি নিয়ে নির্বাচনে যায়, তাহলে বিএনপি লুজিং স্ট্র্যাটেজিকে কেন তাদের আইডিয়ালস হিসাবে মেনে নিল? কেন নিছে? বলে আইডিয়ালস মানে আদর্শ। তারেক রহমানের আবার আদর্শ কি? যে লোক আদর্শ সেট করে সানিরে দিয়া, যে লোক আদর্শ সেট করে গোরখোদ কাব্বাসরে দিয়া, ফালুরে দিয়া, আমানুল্লাহ আমানরে দিয়া, সাজারে দিয়া, তাদের আবার আইডিয়ালস কি? পারিবারিক রাজনীতি। ব্যাক করি আমি আমার কথায়। এই পরিবারের 3 জন অভিশপ্ত জিনিসটা কি জানেন? এভাবে যদি না হয়ে যোগ্যতা ভিত্তিক বিচারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটা রাজনৈতিক দল তাদের নেতা নির্ধারণ করে এবং নির্বাচন করে, তাইলে চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান না, যোগ্যতা ভিত্তিক বিচারে কুলির পোলাও যদি চেয়ারম্যান হয়, আমাদের ওটাই মেনে নেওয়া উচিত। যেই কালচার মুজিব ফ্যামিলি তৈরি করেছে, যেই কালচার, রাজনৈতিক কালচার বেগম জিয়া তৈরি করেছে, যেই কালচার এরশাদ তৈরি করে গেছে, ওই কালচারে ভারতীয়রা আমাদের পাছায় লাথি মারতে থাকবে এবং আমরা ওই লাথি খেতে থাকব। এই পারিবারিক রাজনীতির কালচারে ভাই বোনকে দেখতে পারবে না, বোন ভাইকে দেখতে পারবে না, বোন তার স্বামীকে দেখতে পারবে না, স্বামী তার বউকে দেখতে পারবে না, বউ তার স্বামীকে মেরে ফেলবে। আপনি বলছেন ভাই এটা কোথা থেকে বললেন? এরশাদকে সিএমএইচ এ যখন মেরে ফেলা হয়েছে, রওশনের সাথে অ্যাপ্রুভাল দিয়েছে। রওশন এরশাদ তার স্বামীকে মেরে ফেলার অ্যাপ্রুভাল দিয়েছে। আরো শুনবেন, বাংলাদেশে আওয়ামী শাসন আমলে বহু হাজব্যান্ড তার বউয়ের বিরুদ্ধে গেছে এবং বউ হাজবেন্ডের বিরুদ্ধে গেছে, ষড়যন্ত্র করেছে। এই পারিবারিক রাজনীতি এমন একটা পয়জনাস অ্যাটমসফিয়ার তৈরি করেছে বাংলাদেশে। এখন আমির খসরুর পোলা ইসরাফিল হবে নেতা, বিএনপির সাউয়া সালাউদ্দিন তার পোলা ইউনূসের লগে দেখা করবে, হাসিনা পোলা ভাইয়া তারা নেতা হবে, এবং তাদের যোগ্যতার দরকার নাই, যোগ্যতার তাদের দরকার নাই।
আমি যে উদাহরণ দিলাম, এক পরিবারের 3 সন্তান, 3 দিকে এখন কেউ কারো মুখ দেখবে না, এরা মারামারি করবে এবং খুনাখুনি করবে। এই বিস্তৃতির ফায়দা কে নেয় জানেন? ভারত। However, আমি সবসময় একটা জিনিস জানতাম যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। গণতন্ত্রের চর্চা যদি করে, ডক্টর শফিকুর রহমান 3বার জামাতের আমির কেন হবে? ওখানে কি অন্য কোনো নেতা নেই? আমি ইসলামিক খেলাফতের সংজ্ঞা এবং ক্যারেক্টার নিয়ে একটু লেখাপড়া করেছি। ওই খেলাফতে তারা একজনকে ইমাম হিসাবে দেখে। যদি তারা একজনকে ইমাম হিসাবে দেখে, স্পিরিচুয়ালি যদি কাউকে ইমাম হিসাবে দেখে, ওই ইমামকে তারা আপহোল্ড করতে পারে। 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম না, তাকে যে কোনো সময় ওই খেলাফত অর্থাৎ ওই চার্টারে স্পিরিচুয়াল লিডার হিসাবে তাকে তারা 2বার, 3বার, 5বারও করতে পারে। অবাক হইতেছেন আমার স্টাডিতে? এটা শুধু মুসলমান ধর্মেই না, আপনারা ভ্যাটিকানের দিকে তাকান। পোপ, তারা কি 2 বছর পর পর পোপ নির্বাচন করে? করে না, কারণ সে হচ্ছে স্পিরিচুয়াল লিডার। পোপ 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর থাকে, 20 বছর থাকে পোপ। এখন আপনারা বলবেন, ভাই জামাতে ইসলাম কি ক্যাথলিক নাকি? না, তারা তাদের পার্টির চার্টার এবং স্ট্রাকচারটা খেলাফতের মতো। তারা বলছে যতদিন আবু বকর জীবিত আছে ততদিন আবু বকর খলিফা, যতদিন উসমান জীবিত, খলিফা ওমর ইবনে খাত্তাব জীবিত আছে উনি খলিফা, ওসমান, আলী একই অবস্থায়। এখন তাই যদি হয়, সেক্ষেত্রে আমি আপনি বিতর্ক করে কি করব? ডু আই লাইক ইট? আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, সাবজেক্টটা আমার পছন্দ অপছন্দের কথা না। একজন মুসলমান টুপি মাথায় দিয়েই নামাজ পড়তে হবে। এখন আমারে যদি কেউ বলেন, ভাই আপনি কি এটা পছন্দ করেন, এই উজু করা, মসজিদে ঢুকতে গেলে উজু করতে হবে, টুপি পড়তে হবে, এটা কি আমার বা আপনার পছন্দের? পছন্দের না, কিন্তু এটার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে, এটার প্রতি আমাদের ভালোবাসা আছে। আমি মসজিদে ঢুকতে গেলে আমি উজু করব, আমি মসজিদে ঢুকতে গেলে আমি টুপি মাথায় দেব, আমি মসজিদে ঢুকতে গেলে মসজিদের শৃঙ্খলা, মসজিদের নিয়মানুবর্তিতা আমি ফলো করব। এটা তো সেট আপ করা। এখানে আমি আর আপনি কি করব? আমি মসজিদে যাই, এত শীত, শীতের মধ্যে আমার উজু করতে ইচ্ছা করে না, তারপরে আমি করি। উপায় নাই তো। কারণ কি জানেন? যিনি আমাকে তৈরি করেছে এটা তার আদেশ। এটা যদি তার আদেশ হয় আমি জাস্ট মেনে চলি, ওটাকে নিয়ে আমার বিতর্ক তৈরি করার দরকার নেই। এখন ডক্টর শফিকুর রহমান যদি জামাতের আমির 3য়বারের মতো হয় এবং তিনি যদি জামাত ইসলামের স্পিরিচুয়াল নেতা হন, এটা তাদের চার্টার। এখন জামাতের আমির শফিক রহমান 3বার কেন হইল, এটা নিয়ে অনেকের প্রশ্ন, কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা মাগি সারা জীবন কি কইরা আওয়ামী লীগের নেতা থাকে। জিয়ার অযোগ্য উত্তরসূরিরা কি কইরা বিএনপির নেতা নেত্রী থাকে, এ প্রশ্ন কেউ করে না। ওটা করা যাবে না, ওখানে তো পীর সাহেবরা আছে। ওকে, এবার আর একটা প্রসঙ্গে আমি কথা বলি। এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমি ডানে বায়ে একটু কথাটা বলি। সেটা হচ্ছে এই যে আপনারা সবাই জানেন
বেগম জিয়া সিসিইউতে আছেন, অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য দোয়া চেয়েছেন। কার জন্য দোয়া চেয়েছেন? বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত ভালো গেস্টার এবং অত্যন্ত ভালো কালচার যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে, মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে দেখতে যে গিয়েছেন, he paid the respect and come back and ask for the prayers. আমি শত শত ফোন কল এবং ইমেল পেয়েছি যে ভাই মন্তব্য করেন তারেক রহমান কেন দেশে যায় না। আমি তারেক রহমান দেশে যায় না এটাকে দোষ ধরি না, কারণ অবস্থানগত কারণে পারিপার্শ্বিকতায়, তার পারিপার্শ্বিকতায় এবং দেশের পারিপার্শ্বিকতায় তারেক রহমান যেতে পারছে না বা যাবে না। কয়েকটা কারণ হতে পারে। তার জীবন যদি সংকটাপন্ন হয়, তিনি যদি কোনো তার উপরে আক্রমণ অনুমান করেন, তার দলীয় উচ্ছৃঙ্খলতা উনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সুযোগে ওনাকে এলিমিনেট করা অত্যন্ত সহজ। এলিমিনেট শব্দটা হলো ওনাকে মুছে ফেলা, অনেক সহজ। বিএনপির নমিনেশন পায় নাই, এইটা নিয়ে বিএনপি যেভাবে কুত্তার মতো কামড়া কামড়ি করে সোফার 191 জন মানুষকে তারা খুন করেছে, যারা সবাই বিএনপি করে। এই নমিনেশন পাওয়া, পার্টির কোন্দল, এগুলো নিয়ে প্রায় 200 মানুষকে তারা খুন করে ফেলেছে। এখন এই খুনাখুনির মধ্যে যদি তারেক রহমান যায়, ধরেন পার্টির একটা কাউন্সিল দিল, কোনো মিটিং দিল, কোন একটা জায়গায় তারেক রহমানের উপরে যদি কেউ অ্যাম্বুশ করে, অ্যাটাক করে এবং মেরে ফেলে, পৃথিবীতে কি নিউজ হবে জানেন? বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে তারেক রহমান নিহত। বুঝেছেন? এটা কি হতে পারে? 100% এটা হতে পারে। আর একটা হতে পারে কি জানেন? তারেক রহমান যদি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে থাকে, অ্যাসাইলাম করেছে, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, এখন উনি যদি ব্রিটিশ সিটিজেনশিপ সহ বাংলাদেশে যায়, ব্রিটিশ ইমিগ্রেশন লতে তোমার বাংলাদেশের প্রবলেম ছিল, এখন তো আর তোমার প্রবলেম নাই। তুমি যখন ব্রিটেন থেকে তুমি যখন বাংলাদেশে যাও, তাহলে বাংলাদেশের প্রবলেম সলভ হয়েছে, তাহলে তোমার আর ব্রিটিশ সিটিজেনশিপ, উই আর গোনা রিস্কাইন্ড ইউর ব্রিটিশ সিটিজেনশিপ। এখন পর্যন্ত হয়তো সে পাসপোর্ট পায় না। এখন 2-3টা জিনিস, পাসপোর্ট পাইলেও বাংলাদেশে গেলে তার পাসপোর্টটা ক্যান্সেল হতে পারে, আর পাসপোর্ট না পাইয়া বাংলাদেশে গেলে তার যে স্ট্যাটাস সেটা চেঞ্জ হতে পারে। তারেক রহমান যদি বলে আমি এই রিস্ক নেব না, এজন্য সে যায় না। এখন তাহলে তারেক রহমানের উপর আমার গোসাটা কোথায়? আমার গোসাটা এখানে। হাসিনার পতনের পরে তারেক রহমান আজ অবধি এখন একটা সঠিক সিদ্ধান্ত নেয় নাই। একটা সঠিক সিদ্ধান্ত তারেক রহমান নেয় নাই। তাহলে কি নেয় নাই? উনি ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন, অথবা ডে ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে মানে উনি ওথ নিলেন, শপথ নিলেন, তারেক রহমান ওনার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে একটা জিনিস উনি আর্ন করতে পারেন নাই। সেটা কি জানেন? আঙ্কেল, আমি দেশে আসব, আমাকে যদি মারতে হয় আপনার সামনে মারতে হবে, আমি আসব। আঙ্কেল, কি আমাকে স্পেশাল এনভয় বানান, আমি পৃথিবী চষে ফিরবো আপনার এনভয়, আপনার প্রতিনিধি হয়ে, আপনার স্পেশাল এনভয় হয়ে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। করে নাই। তারেক রহমান এটা বলতে পারত যে ভারতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত কোন নেতাকে আমি আমার দলের নেতৃত্বের ধারে কাছে আসতে দেব না। সে করে নাই।
তার মা চিকিৎসার জন্য গেছে, চিকিৎসা করানোর পরে সে একটা কাজ করতে পারতো, সেটা কি জানেন? হোয়াট দ্য হেল উইথ ব্রিটিশ সিটিজেনশিপ। আমি যদি তারেক রহমানের জায়গায় হইতাম, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে বলতাম, আঙ্কেল আমি মায়ের সাথে আসবো, প্লিজ ডু ইউর বেস্ট। আমি কাউরে না, আমি ডক্টর ইউনূসকে বিশ্বাস করতাম, করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা আসবে, তার সাথে সে বেকুবের মতো মির্জা ফাক, হুমায়ুন কবির, খান্ডু, এরকম কয়েকজন লোককে দিয়ে দিছে। তারেক রহমান একজন প্র্যাগমেটিক দূরদর্শী লিডার হিসাবে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে পারতেন, আঙ্কেল আমি আপনার সাথে আমেরিকায় যাব, প্লিজ মেক নেসেসারি অ্যাকোমোডেশন। আমি ডক্টর ইউনূসের সাথে যে কোনো মূল্যে আমি আমেরিকায় আসতাম, এবং তারেক রহমান যদি যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকা এসে ঢুকতেন, আমেরিকার সাথে তার এতকালে ঠান্ডা বরফ গলা শুরু হইতো, এখানে তার জন্য একটা রাস্তা বের হতো। তারেক রহমান যদি জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসতেন, তার অবস্থান অনেক উপরে চলে যেত। এবং এখান থেকে যদি তারেক রহমান বলতেন, আঙ্কেল আমি আপনার সাথে বাংলাদেশে যাচ্ছি, পারতেন। এখন আমি অনেকগুলো বললাম না, কাজগুলো তিনি করতে পারতেন। উনি যত সিদ্ধান্ত যেই কয়টা নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল ভুল। উনি বলবেন এমন অনেক কিছু যেটা পাবলিকলি বলা যাবে না, ওকে পাবলিকলি বললেন না, কিন্তু কাজটা একটাও ঠিক মতো করেন নাই তারেক রহমান সাহেব, করেন নাই। আপনি রিলাই করেছেন কতগুলো অশিক্ষিত, বর্বর, অদূরদর্শী, লোভী, পায়না শ্রেণীর কতগুলো লোকজনের উপর। আজকের আপনার মা চোখ খুলে এবং খোলার পরে আপনাকে দেখতে চায়, আপনি কি তার পাশে আছেন কি নাই? বেগম খালেদা জিয়া চোখ খোলার পরে তার চারপাশে যাদেরকে দেখে, এরা সবাই বেঈমান, এরা সবাই নাফরমান, এরা সবাই মুনাফিক, এরা সবাই ফাসিক। আপনার চেয়ে আপনার মা এটা খুব ভালো করে চেনে। আপনার মা যখন আফরোজা আব্বাসরে দেখে, বলে আরে মাগি তুই তো হাসিনার কাছে আমার ইনফরমেশন নিয়ে দিচ্ছিস, কিন্তু ভদ্রমহিলা কিছুই বলে না। বয়োবৃদ্ধ অসুস্থ এই মা কি বলবে? বেগম জিয়া যখন মির্জা ফখরুল দেখে, বলে কুত্তার বাচ্চা বুইরা, তুই আমার দলটাকে জাহান্নাম বানাইছিস, বলতে পারে। সে যখন আমানুল্লাহ আমান আর তার ছেলেকে দেখে, আরে কুত্তার বাচ্চা, মনে মনে বলে এই কুত্তার বাচ্চা, বেঈমানের বাচ্চা, কির বাচ্চা, মুখে আর কিছু বলতে পারে না। সে যখন খায়রুল কবির খোকন, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিনকে দেখে, বেগম জিয়া মনে মনে বলে, আরে শুয়োরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, খামকির বাচ্চারা, আমারে বিষ দিতে আইছিস, কিন্তু বলতে পারে না। তো তারেক রহমান কি করছে? মায়ের ভিতরে সামান্য কনফিডেন্স, সামান্য কমফোর্ট মৃত্যুর আগেও দিতে পারে না। তারেক রহমান অ্যাডভান্টেজের জন্য বসে আছে, অ্যাডভান্টেজ, সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষায় আছে তারেক রহমান। মা জন্ম দিছে, বুড়া হইছে, মরে যাইব, 3বার প্রধানমন্ত্রী হয়েছে, আর বাচ্চা থাকার দরকার কি? মায়ের হাজতে রেখে অ্যাডভান্টেজ যা নেওয়ার নিছি, এখন মায়ের মরণ
আহ মুমূর্ষু অবস্থায় হাজতে রাখা আমার অ্যাডভান্টেজ আরো যতটুকু নেওয়ার নেই? হ্যাঁ, অনেকে বলে জেকব ভাই, আপনি বিএনপির বদনাম করাই কি আপনার কাজ? একটা কথা, গঠনমূলক সমালোচনা সহ্য করার মতো যদি মেধা এবং স্টমাক না থাকে, আপনারা রাজনীতি করেন কেন? আপনারা নমিনেশন দিয়েছেন আওয়ামী পন্থী লোকজন যারা দেশটাকে হাসিনার সাথে একত্র হয়ে ডিস্ট্রয় করেছে। তারেক রহমান, আপনি তাদেরকে মনোনয়ন দেন? তাহলে আপনার আর হাসিনার ভিতরে তফাৎ কোথায়? মুজিবের কুলাঙ্গার মেয়ে যেভাবে দেশকে ধ্বংস করেছে, জিয়ার কুলাঙ্গার পুত্র বাকিটা ধ্বংস করবে। সাবজেক্টটা কি? তাহলে বিএনপি কি করেছে? প্রথম মিস্টেক, আওয়ামী লীগ যেই জন্য বিতাড়িত হয়েছে, বিএনপি ঠিক ওইটা কি আদর্শ বানিয়েছে। নাম্বার টু, ইসলামকে অবমাননার জন্য বিএনপি বিশাল খেসারত দিবে। এখন ইসলামকে কিভাবে খেসারত দিবে, ইসলামকে কিভাবে অবমাননা করবে বা করছে, আপনাদেরকে আমি বলি কিভাবে। আপনাদের খেয়াল আছে যে সালাউদ্দিন কি বলছে? মওদুদি নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী। যেই লোক 5 পাস আবুল হোসেন বাউলের সেবা যত্ন করার জন্য, তাকে রক্ষা করার জন্য আল্লাহর সমালোচনা সহ্য করে, পবিত্র কোরআনের সমালোচনা সহ্য করে, আল্লাহর বিধিনিষেধের সমালোচনা করে, সেই লোক যদি বলে আমরা মদিনার ইসলামের অনুসারী, আর কথায় কথায় মির্জা ফাক যদি বলে আমি শরিয়া ল চাই না, ইসলাম চাই না, আমি খালি দুর্গার বাদ্য শুনি, সরস্বতীর বাদ্য শুনি, আর তারেক রহমান যদি প্রতিদিন একটা মন্তব্য করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখতে চায় না, তাইলে তারা কি ইসলামের প্রতি সম্মান রাখলো? তারেক রহমান সাহেব, জামাতে ইসলামকে কনফ্রন্ট করার জন্য আপনার তো ইসলামের সমালোচনার দরকার নাই। জামাতে ইসলামীকে যদি কনফ্রন্ট করতে যান, আপনি ধর্মীয় রিফর্ম নিয়ে কথা বলেন, আপনি ইসলামিক ফাউন্ডেশনকে কিভাবে সাজায় তুলবেন এটা নিয়ে কথা বলেন, আপনি সেকুলারিজম ভারতীয় এই ধান্দাবাজি কথাটাকে না তুলে আপনি বলেন ইসলামের কোন আদর্শটাকে আপনি এস্টাবলিশ করবেন শিক্ষাক্ষেত্রে, কোন আদর্শটাকে এস্টাবলিশ করবেন বাণিজ্যের ক্ষেত্রে, কোন আদর্শটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন আইন প্রণয়নকারীদের উপরে। এটা না করে আপনি জামাতে ইসলামীকে মোকাবেলা করার জন্য যা কিছু করছেন, নির্বাচনে জেতার জন্য সবকিছু ইসলামের বিপক্ষে যাচ্ছে, এটা কি আপনি খেয়াল করেন না? এটা বোঝার মতো মেধা আপনার নাই? আপনার চারপাশে কতগুলো কুলাঙ্গার বসে আছে, তারা আপনাকে বলে না? তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশে বর্তমানে যে মাফিয়া সাম্রাজ্য, আগে বলতো না মাফিয়ার রানী হাসিনা, বর্তমান বাংলাদেশে বিএনপি যে মাফিয়া তন্ত্র শুরু করেছে,
এর প্রত্যেকটা অপকর্মের জন্য দায়ী তারেক রহমান নিজে। প্রত্যেকটা খুন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, অর্থাৎ বিএনপির নামে বাংলাদেশে যত অপরাধ সংঘটিত হয় এর জন্য দায়ী তারেক রহমান। কারণ তারেক রহমান এ ধরনের ধান্দাবাজি থামাতেও পারে না এবং এই ধান্দাবাজির বিরুদ্ধে কোনো কথাও বলে না। যেমন আপনাদেরকে আমি উদাহরণ দিই, সবাই বলবেন কেন তারেক রহমান তো কথা বলে। হাসিনার কথা মনে আছে? আমরা ভোট চুরি করি না, ভোট চুরি করে আমার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নাই, হাসিনার এই কথা মনে আছে? এই লেকচার দেওয়ার পরের দিন হাসিনা ভোট চুরি করছে। তারেক রহমান বলছে চাঁদাবাজদের জায়গা আমার বিএনপিতে হবে না, কিন্তু সানি ব্রাহ্মণবাড়িয়ায় দুনিয়ার চাঁদাবাজি, দখলবাজি, মনোনয়ন বাণিজ্য সমানে চালায় যাইতেছে। সানিয়া হলো তার কাজিনরা। অপু এখনো বিএনপির নেতা, তারা নমিনেশন দিচ্ছে। গোরখতক আব্বাস প্রতিদিনের ইনকাম 3 থেকে 4 কোটি টাকা, সেও নমিনেশন পায়। আমির খসরু মাহমুদ চান্দাবাজি করে রাখে নাই কিছু, তার মায়ের আজতে ঢুকাইছে পোলা ইসরাফিল, ওখানকার সংসদ সদস্য প্রার্থী। যেই ফজা কথায় কথায় বলে ইসলাম কায়েম হইলে আমি কবরে ঢুকা যাব, এই ফজারে দিছে। মানসিক ভাবে ভারসাম্যহীন একটা লোককে নমিনেশন দিছে। এই তো বিএনপি রাজনীতি। ওকে, শেষ সাবজেক্টে এসে আমার সময় শেষ। হাসিনা সহ সকল গুমকারী ও খুনিদেরকে ভারত থেকে ফেরত পাওয়ার ফর্মুলা কোনটা? তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ গুছায় নিয়ে আসছে। এখন যতই গুছায় নিয়ে আসুক, ভারত হাসিনাকে প্রত্যার্পণ করবে না। এবং যতই বলুক বানরমুখ কামালকে ফেরত দিবে, অমুককে ফেরত দেবে, সেমুককে ফেরত দিবে, কাউকে ফেরত দিবে না। কারণ ভারত এদের কাউকে ফেরত দেওয়ার অর্থ কি জানেন? ভবিষ্যতে ভারতের তাবেদারি বা রয়ের হয়ে কেউ আর কোনো কাজ করবে না যদি কাউকে ফেরত দেয়। এটা বোঝা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মুখপাত্র আছেন চৌধনা শফিক, ওর না, সে কইছে কামালরে দিয়ে শুরু করুন। আর আপনারা লিখিত নেন আমার কাছ থেকে। যদি তারা তাদের একত্রে না করে, প্রদীপের যেমন ফাঁসি হবে না, হাসিনারও তেমন ফেরত দিবে না। এখন তাহলে ফেরত পাওয়ার ফর্মুলা কি? চায়নার সাথে তারা বেশ কিছু চুক্তি করেছে। অস্ত্র চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সশস্ত্র বাহিনীর সাথে বেশ কিছু চুক্তি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি শুধু বলবো একটা চুক্তির কথা শুধু আপনি ডিক্লার করেন। বাংলাদেশের সীমান্ত থেকে আপনি বিজিবি প্রত্যাহার করে চায়নার সাথে আপনি সীমান্ত চুক্তি করবেন নিরাপত্তার জন্য। বাংলাদেশের জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি চীনের সাথে একটা চুক্তি করেন। ফর এক্সাম্পল, সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তি করেছে। বাংলাদেশ এই চুক্তি যদি পাকিস্তানের সাথে এই মুহূর্তে চায়নার সাথে করে, বাংলাদেশ যদি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তির কথা বলে ভারতকে মেসেজ দেয় যে আমি চায়নার সাথে এই চুক্তি করতে যাব, 24 ঘন্টার ভিতরে ভারত লোকজনদেরকে প্রত্যার্পণ করা শুরু করবে। 24 ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলুক যে আমি চায়নার সাথে সিঙ্গাপুর আমেরিকা, সিঙ্গাপুর, তাইওয়ান আমেরিকা, জাপান আমেরিকা, দক্ষিণ কোরিয়া আমেরিকা এই চুক্তির আদলে চায়নার সাথে বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করবে। এই ডিক্লারেশনটা শুধু একবার দেখ। এবং এই আলোচনার জন্য
ডক্টর খলিলকে চায়না পাঠাক অথবা চাইনিজ একটা ডেলিগেটকে বাংলাদেশে ডাকুক, ডাকার পরে বলে দেবে যে তোমরা আমাদেরকে, ইন্ডিয়াকে বলবে আপনারা আমাদেরকে হাসিনা এবং কামাল এদেরকে ফেরত দিবেন না, অসুবিধা নেই, দিয়েন না, আমরাও আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আমরা উইথড্র করলাম, আপনাদের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি না, উপরন্ত আমরা চায়নার সাথে এই নিরাপত্তা চুক্তি করব। আমি বলছি 24 ঘন্টা, ভারত 24 ঘন্টাও নেবে না, তারা ফেরত দেওয়া শুরু করবে। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লিমিটেশন কোথায় আমি জানি না, ডক্টর খলিল উনি একা সিদ্ধান্ত নিতে পারবে না, আমার এই কথার বিরোধিতা করবে স্রেফ বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, ওয়াকার করবে, এবং মিডফোর ওয়াকারের 5-8টা কতগুলো কুত্তা জেনারেল আছে তারা করবে। কিন্তু এই একটা কাজ যদি করা হয়, হাসিনাকেও তারা ফেরত দিবে, কামালকেও তারা ফেরত দিবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, এই একটা ঘোষণা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দেয়, অনেকে আমাকে বলে আপনি কি জেকব ভাই সত্যিকার অর্থে এই পলিসিটা চিন্তা করেছেন? শুধু চিন্তা করি নাই, আর্মি জেনারেলদের সাথে আমার কথা হয়েছে, আমেরিকান জেনারেলদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি এক্সপার্টদের সাথে আমার কথা হয়েছে, ডিপ্লোম্যাটদের সাথে আমার কথা হয়েছে, একজন একজন করে এখানে এসে আমি কথা বলতে পারি তাদেরকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই স্টেপটা নেয়, তাদেরকে ফেরত দেবে, আদারওয়াইজ ভারত কাউকে ফেরত দেবে না, এবং হাসিনার বিচারও কার্যকর করা যাবে, রায়ও কার্যকর করা যাবে না। একটা কারণেই যাবে না, সেটা হচ্ছে ভারত জানে হাসিনাকে, কামালকে, অন্যান্য লোকজনদেরকে ফেরত দিলে ভবিষ্যতে এবং ভারত বাংলাদেশে তাদের কামলা খুঁজে পাবে না। সোজা হিসাব কিতাব। আজকে বাংলাদেশ যদি একতরফা ভাবে ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি ক্যান্সেল করে এবং বলে আমাদের সীমান্ত চুক্তি আমেরিকা চায়নার সাথে হবে অথবা ইন্ডিয়ার সাথে হবে, আমি চায়নার কথা বলছি, ডক্টর যদি বলে না চায়নার সাথে না, এটা আমরা আমেরিকার সাথে করি, ফাইন, ডু ইট। পুরা বাংলাদেশ যেখানে ইন্ডিয়া নিয়ে যাইতেছে, সেখানে ওই সেন্ট মার্টিনে আমেরিকার একটা ফ্রিগেট যাবে, আমেরিকার একটা ঘাঁটি থাকবে, এই জন্য বাংলাদেশের লোকজনের চুক্তির অভাব নয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি সেন্ট মার্টিনে আমেরিকান ঘাঁটি থাকলে এটাকে সাপোর্ট করেন? ভাই, আমেরিকান ঘাঁটি যদি সেন্ট মার্টিনে পার্মানেন্ট হয়, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না, স্রেফ একটা কারণে, সেন্ট মার্টিনে যদি আমেরিকান একটা ঘাঁটি থাকে, ভারত, পাকিস্তান, পৃথিবীর কারো নাই বাংলাদেশের দিকে তাকায়। এখন সাহসী সিদ্ধান্ত সঠিক সময় নিবেন না, আর বলবেন না আমার কথা শুনে না, এটা শুনে না, ওইটা শুনে না, এসব কথা কয়ে কোনো লাভ নাই। দর্শকবৃন্দ, আমি অনেক বিষয়ে কথা বলেছি, কথাগুলো আপনাদের চিন্তার বিষয়। আরেকটা কথা, আমি অনেক দুর্ভেদ্য বিষয়গুলো নিয়ে আমি অনেক সময় কথা বলি, আপনারা চাইলে অনেকে আমার সাথে এই কথা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের ভিতরে একটা মাইন্ডসেট যদি থাকে জেকবের সাথে কথা বলতে গেলে জেকব আমাদেরকে গালি দিবে, আপনাদের এই ধারণাটা কিন্তু ভুল। তথ্যভিত্তিক আলোচনায় আপনারা আমার সাথে জয়েন করেন। ফর এক্সাম্পল, আমি এখন লিঙ্কটা দিয়ে দিলাম, আমি লিঙ্কটা ওপেন করে দিলাম, কেউ এখন আমি এই মাত্র দিয়ে দিলাম আমার সাথে জয়েন করার। আপনারা যদি মনে করেন আমার সাথে এসে কেউ কথা বলবেন, আলহামদুলিল্লাহ, ইট উড বি অ্যান অনার। আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, ভারত থেকে হাসিনা সহ এইসব 5-8টা কুত্তার বাচ্চাদের ফেরত পাওয়ার ফর্মুলা, আমি যেটা বললাম, এই ফর্মুলার উপরে কেউ আলোচনা করতে চান, জয়েন করেন আমার সাথে। আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, ইভেন দেন আমাকে যদি কেউ গালি দিতে চান, এই লিঙ্কের ভিতরে ঢুকে যান, আসেন আমার সাথে কথা বলেন। এবং এই যে আমেরিকান ইমিগ্রেশন নিয়ে আমি যে অ্যাটর্নির সাথে কথা বললাম,
আপনারা আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে সার্জ, can you hear me? Morning, Jacob. It's very nice to see you again. Okay. Do you have? You look fantastic. I hope and wish my people can see how tall are you. How tall are you, Sarge? I'm 6'4". In centimeters, it's about 192 centimeters. Okay. So you Quite are tall. 6 feet 4 inch tall. Yes. Wonderful. Without my shoes on. With my shoes on, if I buy these shoes to make me taller, then I'm 6'8". You know, now Okay. they sell them online. You can buy them, you get like 4 or 5 inches on your height. Wonderful. Sarge, how do you pronounce your name? For the audience of Bangladesh, would you be kind enough to So help it's me? Serjan or Sedan. Okay. Serjan is my name, but people call me Sedan or Serge. Okay. So people can call you Sergeant Milankovic. Yes. Am I right? Yes, they can call me Sergeant Milankovic, Serdan, Serge. Wonderful. Serge, I have $1 million question. You are That's the $1 million question. That's cheap. You gotta bring it up more, you know. It should be a couple of $1 million question. Okay. Here. You are a licensed attorney to practice law in the state of New York. That's correct. And you are licensed to practice immigration law in all 50 states of America. That's correct, Jacob. Yes, in all 50 states, nationwide. Wonderful. And are you licensed to practice law in the district court in New York? Yes. You are also licensed to practice law in the district court of New York. Yes. Since you are an immigration attorney, primarily you do pretty good. Your name is very famous in a legal arena. Lots of people think you are one of the best attorneys, especially when it's come to the deportation proceeding. My first question: Southeast Asian immigrant, they are having hardship since President Donald Trump took office. Now, every single day, someone from Bangladesh, India, Pakistan, or some other country got picked up by ICE due to their immigration status. Also, ICE picked up some people. They have a green card, they have a citizenship. Still, they are being picked up for a different reason. Now, I'm going to go into the details, but your primary response, I'm asking you, when they are being picked by ICE for any reason, what should they do and what should not they do? Would you be kind enough to give them advice? Absolutely, Jacob. And I think you noticed it very well. What's been going on in the last few months, it's very concerning. And a lot of bad things have happened to people, but also there are some good news that I also want to share with you that just happened literally 2-3 days ago. A lot of people have been picked up by ICE. So we have situations where people came here illegally, they crossed the border, they even turned themselves in, they were issued so-called NTA, notice to appear, meaning when they were detained at the border, CBP, Customs and Border Patrol, and ICE, they let them go. So they detained them for some time, somebody for shorter time, somebody for longer time. They let them go, right? So they live here, they work here, they have family here, and they were in their scheduled court hearings. It's immigration court, it's a special court that's supposed to decide about their immigration status, whether they're going to get the status here and stay legally, or they're going to be ordered deported, right? So a lot of these people that showed up in court, attended the proceedings, did not violate any law after they came into the country. So they don't have criminal background, they don't have other issues, right? They got picked up by ICE. And they are kept in the facilities under so-called mandatory detention rule. Mandatory detention usually is supposed to be for people that have risk of
fleeing, like escaping, or people that have some serious criminal, convictions, but not for people that are law-abiding citizens and they just had like immigration violation. Because keep in mind, most immigration violations are not crime. They're not crime. Some are, but that's a very small. It's just immigration violation. The one you are saying, Serge, that some of the immigrations are not a criminal act. You are saying this because most of the immigration laws are civil. That's what are you saying? Correct. So, for example, you come here on a visa, right? And you overstay. You stay here for another 10 years. You work illegally. You don't have any documents, but you work here without permit. You're not a criminal. You did not. You just violated the INA. You just violated immigration laws, Immigration Authorization Act, right? But you're not a criminal. To be a criminal, you have to commit a crime and be convicted of it, right? So what is the good news? Because a lot of people got detained by ICE and they're kept in detention facilities. And Jacob, you should know these facilities, they don't have good conditions. So they have a lot of people in the cell, often bunk beds, and I can see them because I can do video calls with them. And I see the cell behind them. I see the beds and those like boxes, closed boxes, like next to the beds. So it's very small. Too many people are in a small room, right? So these people are being held there for technically no reason, but under something that's called matter of iade. So it's where they say that you're subject to mandatory detention. Not discretionary. So something that they have to, they have to take you into detention just because you came illegally. Okay, Start. I have a question. When you say mandatory detention, the law they cite, is it 226C or there is something else? No, this is something else. This is new. This is something that just started. Mandatory detention has always been around. Okay. If you're convicted of crimes, if you're risk of flight, if there is a warrant for arrest, stuff like that. But in this case, they just added that if you just cross the border, you're subject to mandatory detention. You're not entitled to the bond hearing. So you can go to the judge, ask the judge to hear your case. You go in front of the judge and you ask the judge to let the person go and defend themselves by being home, right, and working with their family. That's a new thing from the summer of this year. Now, 2 days ago, I'm not sure exactly, 2 or 3 days ago, the federal judge vacated that rule. So now we have a situation we can apply for the bond again. Without being able to apply for the bond, we have to go to the federal district court and we have to apply for habeas corpus. And that makes detainees' chances slimmer. It's more difficult, right, for them to get out. Even it's become slimmer, but there is a way. Like, for example, if you are applying for a bond hearing and they reject your bond motion, you are saying that you have an option to go to the district court and file a procedure called habeas corpus. So you can, yes. Even if they don't allow you to file motion for bond, you can still go and file habeas. So there are options. So you can definitely, if people don't want to get removed, meaning completely deported from the country, sent back home, they need to try everything they can. They just have to understand that it's not a simple case. It's a complicated case that requires knowledge, requires to act immediately. And they need to also understand that it's not 100% chance they're going to win, right? Chances are. And another thing, for example, there is a lots of example. People go to the district court and they file habeas corpus. What is success rate? Do you think nowadays federal judges are entertaining those cases if people are filing habeas corpus? Some cases are approved, so you have to meet all the requirements for that, but some cases are approved.
The same with the bond. You know, if you file motion for a bond, judge can let them go out on bond, and that bond can be low, can be 1,000, 5,000, 10,000, and then they can use a bail bond agency to help them pay for the full amount. So let's say they have to pay $10,000, they put 1,000, 2,000, depending on the bail bond agency down, and the bail bond agency pays the difference, right? So that's another option. Sometimes people are just released. It's called on recognizance, meaning there's no bond, and judge can do that. ICE can do that too, and just say. Are you saying? Are you saying that uncertainty may come through bond hearing? Uncertainty can come through habeas corpus. Some community attorneys, especially attorneys from my community, when some people got picked up by ICE, the folks advise their clients that they are not entitled to have any sorts of legal proceeding. When they go to the district court, they can also file a motion for the bond hearing. When those attorneys are claiming there is no relief for them, they say sign the voluntary departure. What do you think of this? Okay, so if you sign voluntary departure, that means you agree to be deported, right? So that's a different story. You put in, like if you sign, it's very difficult to get you out because you agree to be removed, right? Unless it's under some false pretenses, meaning you didn't know what you were signing and we have to fight that. But then we have very limited time. We have to act immediately, and it's not easy to fight that. So I really always advise clients not to sign anything without the attorney either being present or review the documents ahead of time. Sir, I'm asking you, don't get me wrong. They hire an attorney. In my community, there is a couple of people that claim to be an attorney. For example, in Bangladeshi community, they say one attorney named Moin Chaudhuri. Another attorney says, I am Ashok Kormokar. These people, they are not licensed in the state of New York, but they are licensed in a different state. But these people cannot make one English sentence without making 10 mistakes. These people are taking thousands of dollars and telling people, oh, since you have been picked up by ICE, you don't have any relief application. Therefore, sign the voluntary departure and leave. What would you say to those attorneys, even though they're entitled to represent somebody, but this is their quality? What is your opinion about them? You have a good point, Jacob. And, you know, if I believe that you have to defend the client and fight for the client until the very end. You have to represent the client zealously, meaning you have to do everything you can to help the client, right? You have to tell the client the options and what it entails and approximately how, you know, what are the chances, right? So, but once client understands his or her position, you move until the end. Not most, but some lawyers, they just want an easy way. They're just, okay, you can't do anything, that's it. Done. No, you have to fight. You have to try. And you succeed. I'll give you an example. You try, you have a chance to succeed. Sir, you remember last Sunday, at the mid of the night, I called you that one of the guys is getting deported. You remember? Yes. Okay. That guy, 18 years old, he crossed the border. And someone from our community filed, and she is sponsored for that guy. His family went to an attorney called Setri or something. This guy is from Nepal. And this attorney has one legal, I don't know what form of education these people has, a person named Nasreen Ahmed, who took $9,000, taking $9,000. Nasreen Ahmed, right now, she is taking money from people, ripping up in the state of New York, a place called Buffalo, $9,000 and failed to submit any paperwork to immigration. And they advised
They advised him to sign a voluntary departure. Now, my question is, when someone is working, telling people that I work for an attorney and receive $9,000, $10,000, when people are gonna complain, should they complain against safety that attorney they are saying that I'm working with? Well, the first thing that people need to look for is whether that person is really an attorney. Okay. So sometimes, and it often happens, they're so-called notarios. So they're immigration agencies. These people can help with forms, but they're representing in court, filing motions, filing briefs, they cannot do that. So the fact that they cannot do that makes client's case very, 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 very difficult, right, to win. But I have And, another. I have to ask another question. If I can ask, some of the Democratic governors, some of the Democratic mayor in this country, they made their city and state as a sanctuary city for Yes. the immigrant. Yes. But nowadays, Donald Trump administration and federal government, they are using every single tools to pick up those immigrants from the sanctuary city. What is your message for those immigrants? Okay, so in order, people need to understand what sanctuary city means. That Okay. means that these cities or counties or towns, and there are few of them around the country, they lack cooperation, or they limit, better to say, limit cooperation with federal authorities when it comes to immigration. With ICE, they limit cooperation, right? So now and it's been really more prevalent before in the past than now. So before, let's say somebody was detained by regular police, they would not notify ICE about their status. They would not even check their immigration status. So they would be picked up by regular police and they would be released on those terms. So immigration status wouldn't be involved at all. Nowadays, they get checked often. Nowadays, you're in custody of police. They check your immigration status often. They call ICE. ICE comes. ICE picks them up. Or if they're convicted of something, let's say they go to county jail for, let's say, 3 months, when they're supposed to be released because they serve their sentence, they usually will be released. Now, often ICE is notified, and on the day that they're released, ICE comes, picks them up, and takes them to ICE custody. So now they're in another jail, be deported. Even though they serve their sentence and they're happy that they want to go out and they get help. So those things are happening. And, so you are saying even the sanctuary city who refuse to cooperate with the federal government, nowadays they are also being forced to inform the federal government that sentence is over, you can pick them up. correct. Isn't it a cooperation? Yes, it's there. Sometimes you can try to limit cooperation, but there is a difference between them limiting or refusing to cooperate, right? So if they just limit, so there is a big battle and dynamic between certain local governments, such as New York City or LA, San Francisco, and the federal government, right? So that's an ongoing battle. And now every day we see a change. Every day we see a dynamic. So every day something new happens, right? What people really need to focus on is how to protect themselves. How, in all this that's happening, how to protect their status, how to prevent themselves from something bad happening, from being arrested, from being deported. So they have to know what their status is, what they lack. And they need to talk to an attorney that has, not just an attorney, somebody has experience in immigration law. And that's willing to help them and go until the end, to fight for them, to identify potential reliefs, because there are a lot of different reliefs and ways that somebody can fix their status. Sometimes permanently, sometimes temporarily, but either way it works, right? So they can resume their normal lives and not hide around,
right? And be afraid every day when they go to work if they're going to be picked up by ICE. No, I mean, it's difficult to live like that. It's much better to resolve your status and you feel much better, right? So I really suggest that people start fixing their situation status now. Often people wait until something bad happens to them and then they look for an attorney. I have a question for you. People are here, they did not commit any crime. Say, for example, they are in America for the last 10 years, 15 years, 20 years. They did not do anything. Does they have any hope? They can come to you and ask you that, help me out. And I did not have money in my pocket to retain an attorney. I have a language problem. I have other problem. I was thinking to go back. At this time, what to do? Can you help them? Yes, absolutely. And even someone has a deportation order due to the previous asylum application. Do you think an attorney like you can help those people? There are always ways. So we can help, I can help but in some situations. So we have to review the case. We have to get their life circumstances. We have to see their family relationships. We have to see what really happened and how it had happened that they got order of deportation. You Then have to review. try to remove, right? We can let's say try to reopen the case, file motion to reopen, motion to reconsider, to get them out of that problem, to get them back on track, right, with their immigration status and to apply for certain relief. So it's all possible on a case-by-case basis, of course. But yes, it's possible. I have a question. You are saying that anyone can come to you regardless of the problem. You can take a look at the case, review everything. You may offer them a possible relief due to the immigration struggle. Yes, absolutely. When some attorneys purposely intimidate them, giving them false information, make their life miserable, telling them, do you know what they do? He says, attorneys, they're saying, come to my office. My consultancy fee is $1,000 or $500 or $200. They take the consultancy. And once they see one deportation or one denial of the immigration application, they say, sign the voluntary departure, go home. They don't want to touch them and scare them. And do you know, in my community, some people are staying at home for 3 days, 4 days, 10 days. They don't have a job. They are scared to go outside to do a job. This type of escape tactics just to make money for the attorneys in my community. Like as a social activist or community activist, is there something that I can do? Yes, you can. Yes, you can. You can do, but in order for, let's say, me or any other attorney to help anybody, those people need to be willing to ask for help and receive help. If they're passive and they just stay home and do nothing, nothing's going to happen. So they have to affirmatively take steps to help themselves. How they help themselves? They call an attorney. They call me and they ask for help. And they participate in the whole process, right? So they provide all the information. They assist in gathering documents. They do everything that they can do, right? That's how they help themselves. If they just do nothing, nothing's going to change. Nothing's going to happen. Another problem I have, Serge, this is really shameful for my community. For example, family member or friends, they're fighting each other. For their stupid, idiotic reasons, someone is threatening, oh, I am a citizen, you are not. You are only asylum applicant. I'm going to call ICE and get you arrested. Like, under this situation, my community become more vulnerable because everyone is threatening everyone. Anyone can making a threat to anyone to put them in prison. Okay, so that's what people sometimes do, and they can call. There is ICE number that they can call, and they can report somebody. Now, whether ICE is going to go after those people, now it depends, because ICE, when they take these calls, they decide it on a case-by-case basis, right? But sometimes they act on that. And if, let's say, if people are married to somebody, and somebody, let's say,
a man is married to a woman that's a U.S. citizen, right? And then she's supposed to, file for him so immigration papers, and she doesn't do that, and she threatens him with ICE. Then that's a problem that we can fix. Because if he's, threatened and abused, and we have to get into the details of their relationship, but if he's, abused, then there is possibility to get papers without her signature, without her participation, because people now use threats, they intimidate, they use force, so that's not really good dynamic. What is your suggestion for the wife, for the husband, and the family member? They are fighting each other for a small petty reason. They call ICE. They call 911. Do you have any suggestion for those people? Yes. Yeah. We need to go into details, but there is solution. Absolutely. There is solution, not to really depend on their spouse that's abusing them. Yes. Okay. And another thing, if people are coming to you for immigration consultation, would you charge them a consultancy fee, or you are going to give them free consultation? We are going to do initial short free consultation, and then if we can do something, if it gets complicated, we're going to charge for consultation or for whatever we need to do. If we charge for consultation and later we do something, we're going to include that into the total final price. Serge, I'm really grateful to you that you are in a busy schedule right after Thanksgiving. You gave me time. I'm really thankful to you, and my community is thankful to you. Thank you so much. Nice talking to you. Thank you, Jacob, for